হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে 2024 সালের জুলাই মাসে সিটেট হয়েছিল সেই সিটেটের পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ টু ছিল সেই ল্যাঙ্গুয়েজ টুর পেপারটা ডিসকাস করব, যার মধ্যে পেডাগজি 15টি কোয়েশন, সেই 15টি কোয়েশন ডিসকাস করব। আর প্যাসেজের জন্য আপনারা প্যাসেজ প্র্যাকটিস করতে পারেন, কারণ প্যাসেজটা ইউটিউবের মধ্যে করানোর কোনো ফায়দা নেই। প্যাসেজ যতক্ষণ নিজে নিজে করবেন না ততক্ষণ আপনি প্যাসেজটা ইমপ্রুভ করতে পারবেন না। প্যাসেজটা দেওয়া হয় যে আমাদের রিডিং কম্প্রিহেনশনটা কতটুকু আমরা পড়ে বুঝতে পারি, তার জন্য আমাদের প্যাসেজটা দেওয়া হয়। তাই প্যাসেজটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর আমি একটি সিরিজ শুরু করেছি যে বাংলার পেপার অ্যানালাইজ করেছি। প্রথমে যে লাস্ট পেপার হয়েছিল সেই পেপারগুলি প্রথমে অ্যানালাইজ করব, তারপরে আমি 2018 থেকে 2024 পর্যন্ত যতটি কোয়েশন আসে কমপ্লিট করব পেপার ওয়ানের প্লাস পেপার টুর। আপনারা যারা পেপার টু তারা পেপার ওয়ানের ভিডিওগুলো দেখবেন আর পেপার টুর ভিডিওগুলো দেখবেন, আর যারা পেপার ওয়ান দেবেন তারা পেপার টুর ভিডিও দেখবেন, কারণ দুটির কনসেপ্ট, দুটির সিলেবাস একই সিলেবাস। কোয়েশন পেপার ওয়ানেরগুলো পেপার টুর মধ্যে রিপিট করে আর পেপার টুরগুলো পেপার ওয়ানের মধ্যে রিপিট করে, মানে যেগুলি দেখবেন আপনার জন্য প্র্যাকটিসটা হবে। যত প্র্যাকটিস হবে আপনার কনসেপ্টটা তত ডেভেলপড হবে। আর যদি এই যে থিওরিগুলো দেখতে চান তাহলে আপনারা একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, ইংলিশ পেডাগজি থিওরি, ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। সেখান থেকে ইংলিশ পেডাগজির থিওরিগুলো দেখে নেবেন, কারণ এইগুলি থিওরি থেকে এত বেশ কোয়েশন আসে না। থিওরি থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মেথড অফ টিচিং আছে, আর অ্যাপ্রোচ আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, তারপরে ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। এইগুলি অনেক ইম্পর্টেন্ট থিওরি। আর বাকি যেগুলো থিওরি সেগুলি জাস্ট আপনার একবার দেখা দরকার। যে আপনি প্রথমবার যদি সিটেট দিয়ে থাকেন তাহলে আপনার থিওরিগুলি একবার দেখা দরকার, একবার দেখলেই হয়ে যাবে। এখানে কিছু শেখার নেই, মুখস্থ করার নেই। সিটেটের মধ্যে কোনো কিছু মুখস্থের নেই, যা আপনি ভিডিও থেকে আয়ত্ত করবেন, মানে যা আপনি যতটুকু আপনি বুঝতে পারবেন। যত ভিডিও দেখবেন তত আপনি বুঝতে পারবেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর যত প্র্যাকটিস কোয়েশন করবেন তত বেশি আরও ভালোভাবে আপনার কনসেপ্টটা ডেভেলপ হবে। যদি শুধু থিওরি দেখেন আর কোয়েশন প্র্যাকটিস করেন না তাহলে হবে না। আপনার থিওরি আর প্র্যাকটিস কোয়েশন দুটি লাগবে। আজকের যে প্রথম কোয়েশন, তারপরে আমি 2018 থেকে শুরু করব, 2024 পর্যন্ত আমি কমপ্লিট করে দেব। তারপরে লাস্টে একটি ম্যারাথন দেব, সেই ম্যারাথনের মধ্যে একটি রিভিশন দেব। আর এখান থেকে আমরা সিরিজটি শুরু করছি। এর আগের ভিডিওর মধ্যে পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ ওয়ান ছিল সেই ল্যাঙ্গুয়েজ ওয়ানটা অ্যানালাইজ করেছি, আর আজকে ল্যাঙ্গুয়েজ টুটা। তারপরে আমি পেপার টুর ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু ডিসকাস করব। তারপর থেকে আমি একটি সিরিয়ালভাবে ক্লাস দেওয়া শুরু করব, যেভাবে 2018 থেকে কোয়েশন 18 থেকে 21 পর্যন্ত যে কোয়েশনগুলি আছে সেগুলি আপনি এক থিওরি ভেবে দেখবেন, কারণ এইগুলির থেকেই পরের যত সব কোয়েশন আছে সেই কোয়েশন থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। তাই আমি 18 থেকে শুরু করব। আজকে যে প্রথম কোয়েশন সেটি হচ্ছে, প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা, রং করার কাজে উৎসাহিত দিয়ে থাকেন। কারণ এটি মানে প্রাইমারি ক্লাসের মধ্যে টিচাররা কী করেন, ছবি আঁকতে দেন বা রং করতে দেন। কেন দেন? দেখবেন অনেক স্কুলের মধ্যে, প্রত্যেকটি স্কুলের মধ্যে প্রাইমারি ক্লাসে ক্লাস 1, 2, 3, 4, 5 এগুলিতে ড্রয়িং করানো হয় বা রং করানো হয়। এগুলো কেন করানো হয়? শিক্ষিকাকে বিশ্রাম লাভের সুযোগ দেওয়া, মানে টিচার যিনি আছেন, টিচার একটু রেস্ট নেবেন, এই জন্য তিনি এই কাজটা দেন। শিশুদের কর্মমগ্ন রেখে ক্লাসে নীরবতা রক্ষা করতে সাহায্য করা। শিশুদের একটি কাজ দিয়ে তাদের ব্যস্ত রাখবেন, আর ক্লাসটাকে যেন সাইলেন্ট, যাতে নীরবতা রক্ষা করতে পারেন। শিশুদের সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশে সাহায্য করে। সূক্ষ্ম স্নায়বিক বলতে তাদের যে ফাইন মোটর স্কিল আছে সেই ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করার জন্য এই ড্রয়িং বা রং করা এটা দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে আমোদজনক হয়, যাতে তারা এন্টারটেইনিং করতে পারে এই ড্রয়িংগুলো এঁকে। এখানে এন্টারটেইনিংয়ের জন্য করানো হয় না, আর ছাত্রদের বিজি রাখার জন্য করানো হয় না, আর টিচার ব্যস্ত বা তিনি রেস্ট করবেন এর জন্য দেওয়া হয় না। এই যে দেওয়া হয় রং করা বা ছবি আঁকা, তাদের যে ফাইন মোটর স্কিল আছে সেই ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করার জন্য। এই ফাইন মোটর স্কিল মানে যে আপনার ছোটো ছোটো মাংসপেশি যেগুলো আছে, যেগুলো একদম ছোটো ছোটো, যে আপনার আঙ্গুল দিয়ে কাজ করা হয়, সেই কাজগুলো শেখানোর জন্য, সেটি ডেভেলপ করার জন্য এই ছবি আঁকা বা রং করা দেওয়া হয়। এর মধ্যে ফাইন মোটর স্কিলের মধ্যে আরও আছে, যেমন মাটি দিয়ে কিছু তৈরি করা। দেখবেন শিশুদের মাটি দিয়ে ক্লে মোল্ডিং করানো হয়। তারপরে একটি দাগার মধ্যে
মতিগুলো বরানো হয়, এইগুলো তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ করার জন্য। যদি এরপরে শার্টের বুদাম লাগানো, এগুলিও ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। যেমন একটি শুয়ের মধ্যে আপনি একটা সুতা ঢুকালেন, তখনও আপনার ফাইন মোটর স্কিলের ইউজ হবে। এই যে ছোটো ছোটো মাংসপেশিগুলো ডেভেলপ করার জন্য এটা দেওয়া হয়। দেখবেন ছোটো ছোটো বাচ্চারা, অনেক বাচ্চা আছে যে বড় হয়ে কলমটা ভালোভাবে ধরতে পারে না। কেন ধরতে পারে না? কারণ তার যে ফাইন মোটর স্কিল সেটা ডেভেলপড হয় না। এই মোটর স্কিলের মধ্যে আরও একটি স্কিল আছে গ্রস মোটর স্কিল। গ্রস মোটর স্কিলে বড় বড় মাংসপেশিগুলো ইউজ করা, যেমন লাফানো বা দৌড়ানো বা সাঁতার কাটা, এইগুলি হচ্ছে গ্রস মোটর স্কিলের মধ্যে পড়ে, যে জায়গায় বড় বড় মাংসপেশিগুলো ইউজ করা হয়। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 2, কোনো ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীদের কোন জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিবৃতিগুলো নিচের কোনটি অন্তর্গত? ফাউন্ডেশনাল লিটারেসি আউটকামস, বুনিয়াদী সাক্ষরতা ফলাফল, শিক্ষণ ফলাফল টিচিং আউটকামস, শিক্ষণ ফলাফল লার্নিং আউটকামস, গাণিতিক সাক্ষরতা ফলাফল নিউমারেসি আউটকামস। এই যে অপশন 1 and 4, এটি হচ্ছে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিল। এটি এনইপি 2020 মধ্যে এর মধ্যে কথা বলা আছে, বা এফএলএন এর ফুল ফর্ম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিল। যাতে যে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসির মধ্যে তাদের যে সংখ্যাগত জ্ঞান ক্লাস 3 পর্যন্ত তারা আস্তে আস্তে যেন তারা সংখ্যাগত জ্ঞানটা জেনে যায়, বেসিক যে ক্যালকুলেশন সেগুলো জেনে যায়, ফাউন্ডেশনাল লিটারেসি তারা যেন পড়তে পারে, এইগুলি তাদের ডেভেলপ করা হয়। এই ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি নিয়ে অনেক কোয়েশ্চেন আসবে, তখন আপনারা ভালোভাবে আরও বুঝতে পারেন। এখানে যে কথা বলা হচ্ছে সেটা লার্নিং আউটকামসের কথা বলা হচ্ছে। যখন এই ভিডিওটা কমপ্লিট হবে, এই ভিডিও কমপ্লিট হওয়ার পর আপনি এই ভিডিও থেকে কী শিখতে পারছেন, একটা কোর্স যখন কমপ্লিট করানো হবে, কমপ্লিট করার পর আপনার কি শিখতে পারলেন, সেই যে সেকেন্ড ফলটা হবে সেটাই হবে লার্নিং আউটকামস। অপশন 3 হচ্ছে সঠিক। এখানে আপনি শিখন ফলাফল লার্নিং আউটকামস সম্পর্কিত বিবৃতিগুলি খুঁজেছেন। এগুলি সাধারণত একটি ক্লাস বা শিক্ষাক্রম শেষ হলে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি বর্ণনা করে, যে কতটুকু তারা শিখতে পারলো, তারা ইউজ করতে পারছে কিনা, এটার বর্ণনা করে। কোয়েশ্চেন নাম্বার 3, একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজ প্রোৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত ভিত্তিতে সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে পদ্ধতি অনুসরণ করছেন। তাদের আলাপ আলোচনা ইন্টারেকশনটাকে তিনি ইম্পর্টেন্ট দিয়েছেন। তাদের যে পেয়ার আছে সেগুলির সাথে তারা যেন এক্সচেঞ্জ করে, তাদের কাছে যে জিনিস আছে সেটা বিনিময় করে। আর তার বানান এবং উচ্চারণ দিকে এই ব্যাপারে টিচার এত মাথা ঘামান না। এখানে কী রকমের ক্লাসটা হয়েছে? কনস্ট্রাকটিভিস্ট ক্লাস বা গঠনবাদী ক্লাস, সারগ্রাহী বা ইক্লেকটিক, পরস্পরাগত, ট্র্যাডিশনাল, সংগঠনবাদী, স্ট্রাকচারাল। এই যে কনস্ট্রাকটিভিস্ট বা ট্র্যাডিশনাল, স্ট্রাকচারাল, এগুলি আপনি যে পরে কোয়েশন সলভ করবেন অনেক কোয়েশন পাবেন, ইংলিশের মধ্যেও পাবেন, বাংলার মধ্যেও পাবেন, কারণ ইংলিশ আর বাংলার সিলেবাস একদম সেম। এই যে সাথে সাথে এই কোয়েশন পেপারটা আপনার যে যাদের ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ থাকবে তাদের কোয়েশন পেপার এটা ট্রান্সলেট ইংলিশের মধ্যে, বা ইংলিশের ট্রান্সলেটটা বাংলার মধ্যে। ল্যাঙ্গুয়েজ টু যার যেভাবে থাকবে সেই ইংলিশটা বাংলার মধ্যে ট্রান্সলেট করে দেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ টু থাকবে। আর ল্যাঙ্গুয়েজ ওয়ান ঠিক যেভাবে যাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ থাকবে, ল্যাঙ্গুয়েজ ওয়ানটা ইংলিশের মধ্যে ইংলিশ দেওয়া হবে, আর ইংলিশের ট্রান্সলেট করে বাংলার মধ্যে যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকবে। তাই আমি ডিওটি পেপার ডিসকাস করব, ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু, যাতে আপনার বাংলা ইংলিশ ডিওটি কমপ্লিট যেন হয়ে যায়। এই যে গঠনবাদী বা স্ট্রাকচার, কনস্ট্রাকটিভিস্ট শিক্ষা পদ্ধতি এমন একটি দৃষ্টিভঙ্গি যা অনুসরণ করে যে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করতে পারে। তাদের যে প্রিভিয়াস নলেজ থাকবে সেই প্রিভিয়াস নলেজের সাথে তারা নিউ নলেজটা কানেক্ট করতে পারে। এই পদ্ধতিতে শিক্ষকরা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সমস্যার সমাধান, যাতে তারা অ্যাক্টিভভাবে প্রবলেম সলভিংটা করতে পারে এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ দেন, যেমন আলোচনা, ডিসকাশন বা প্রজেক্ট ওয়ার্ক বা হিউরিস্টিক যেগুলো আছে অনুসন্ধানমূলক কার্যকলাপ, এগুলি করেন। গঠনবাদী পদ্ধতিতে শিক্ষার্থীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শেখানোর গুরুত্ব দেওয়া হয় এবং
শেখার প্রক্রিয়াকে তাদের নিজস্ব গতিতে এবং আগ্রহ অনুযায়ী পরিচালনা করা হয়, যাতে স্টুডেন্টদের আগ্রহ, স্টুডেন্টদের ইন্টারেস্ট অনুযায়ী ক্লাসটা করানো হয়। সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট ক্লাস। অপশন 1। এই কনস্ট্রাকটিভিস্টের মধ্যে আপনারা ধরতে পারেন বাইগস্কি বা পিয়াজি, তারা কনস্ট্রাকটিভিস্ট হচ্ছেন। আর এখানে তো পুরো আলাপ আলোচনা যখন দেখবেন তখন বাইগস্কির কথা ভাববেন। বাইগস্কি সোশিয়ালকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন, সমাজটাকে বা আলাপ আলোচনাকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন। ইক্লেকটিকের মধ্যে যে টিচার একটি মেথড ইউজ করবে না, কয়েকটি মেথড ইউজ করবেন, সেটা হবে ইক্লেকটিক। সারগ্রাহী বা ইক্লেকটিক পদ্ধতি শিক্ষার ক্ষেত্রে একটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতির সম্বন্ধ ঘটায়। এটি এমন একটি পদ্ধতি যা বিভিন্ন শিক্ষণ কৌশল ও নীতি থেকে উপযুক্ত অংশগ্রহণ করে নির্দিষ্ট পরিস্থিতি ও শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে যে স্টুডেন্টের যে মেথড ইউজ করার দরকার টিচার সেই মেথড ইউজ করবেন। মানে একটি মেথডের উপর টিচার নির্ভর থাকবে না, কয়েকটি মেথডের উপর তিনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে পরস্পরাগত বা ট্রেডিশনালের মধ্যে যে বুকিশ মেথড চলে আসছে, বই দিয়ে পড়ানো, পাঠের প্রশ্নগুলি করানো, এটাই ট্রেডিশনাল ধরে নিতে পারেন। পরম্পরাগত বা ট্রেডিশনাল পদ্ধতি শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যগত অপরিচিত কৌশল ও নীতির ব্যবহার করে, যেখানে শিক্ষক সাধারণত সরাসরি নির্দেশনা দেন, ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেন এবং শিক্ষা ক্ষেত্রে নিয়মিত পাঠ্য বই ও পরীক্ষার উপর জোর দেওয়া। জাস্ট টেক্সট বুকটাকে ইম্পর্টেন্ট দেওয়া আর যে টেস্টগুলো থাকে সেই টেস্টগুলোকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। এটাই হচ্ছে ট্রেডিশনাল মেথড। আর এখন ট্রেডিশনাল মেথডটা ইউজ করা হয় না। তারপর হচ্ছে স্ট্রাকচারাল পদ্ধতি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নয়নে কাঠামোগত এবং সুসংগঠিত পদ্ধতি ব্যবহারের উপর গুরুত্ব দেয়। এতে পাঠ্যক্রম ও শিক্ষণ কৌশলগুলি নির্দিষ্ট কাঠামো এবং পরিকল্পনার মাধ্যমে সাজানো হয়। মানে স্ট্রাকচারের মধ্যে যে স্ট্রাকচার নিয়মগুলিকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, এই কথাই। এটা সঠিক অপশন হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট। অপশন 1টা হচ্ছে সঠিক, কারণ ইম্পর্টেন্ট দেওয়া আছে যে আলাপ আলোচনা, ডিসকাশন, এগুলিকে ইম্পর্টেন্ট দেওয়া আছে কনস্ট্রাকটিভিস্টের মধ্যেই। কোয়েশ্চেন নাম্বার 4। ক্লাসে কাল টেন্স শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুটো ফটো ব্যবহার করলেন, একটি 15 বছর আগের এবং অন্যটি সম্প্রতি তোলা। মানে একটি ফটো টেন্স বোঝাতে গিয়ে একটি ফটো আপনি 15 বছর আগের দেখালেন আর একটি রিসেন্ট দেখালেন। আপনি সেই ব্যক্তিটির বর্তমান ও অতীতের চেহারা অভ্যাস নিয়ে আলোচনার সূত্রপাত করলেন। আপনি ব্যবহার করলেন এখানে নিয়ম বা সূত্রভিত্তিক রুল বেসড ব্যাকরণ, নির্দেশমূলক প্রিসক্রিপটিভ ব্যাকরণ, সংগঠনমূলক স্ট্রাকচারাল ব্যাকরণ, শিক্ষাবিজ্ঞানমূলক পেডাগজিক্যাল ব্যাকরণ। এখানে সঠিক অপশন হচ্ছে পেডাগজিক্যাল ব্যাকরণ। অপশন 4টা হচ্ছে সঠিক। আর বাকি যে অপশন 1, 2, 3 এগুলির নিয়মের কথা, নিয়মের দিকে ইম্পর্টেন্ট দিচ্ছে, কিন্তু এখানে নিয়মের দিকে ইম্পর্টেন্ট দিচ্ছে না। এখানে একটা কনটেক্সট দেওয়া আছে, যে একটা সিচুয়েশন দেওয়া আছে, রিয়েল লাইফের সাথে সিচুয়েশন দিয়ে টেন্সটা পড়ানো হচ্ছে, একটা প্রসঙ্গক্রমে ব্যাকরণ পড়ানো হচ্ছে। ব্যাকরণ যখন আপনি পড়াবেন তখন একটা প্রসঙ্গক্রমে ব্যাকরণ করাবেন, মানে তাদের বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে একটা কনটেক্সট অনুসারে গ্রামার পড়াবেন। গ্রামার যখন দেখবেন গ্রামারের কথা আসছে, তখন আপনি বাংলার মধ্যে প্রসঙ্গক্রমটা সিলেক্ট করবেন আর ইংলিশের মধ্যে কনটেক্সটটা সিলেক্ট করবেন। প্রসঙ্গক্রমে ব্যাকরণের উপর গুরুত্ব দেওয়া, এর অর্থটা হচ্ছে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং বাস্তব প্রসঙ্গে ব্যাকরণ শেখানো। এটি ভাষার নিয়মগুলিকে ভাষার প্রাকৃতিক ব্যবহার এবং পরিস্থিতির সাথে সংযুক্ত করে শেখায়, যাতে শিক্ষার্থীরা নিয়মগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এখানে একটা প্রসঙ্গ দেওয়া হচ্ছে, যাতে 15 বছর আগের আর রিসেন্টের একটা প্রসঙ্গের সাথে পড়ানো হচ্ছে। এটা হচ্ছে পেডাগজিক্যাল ব্যাকরণ। অপশন 4টা হচ্ছে সঠিক। এই পদ্ধতিতে আপনি যে উপায় শেখাচ্ছেন সেটা শিক্ষাবিজ্ঞানমূলক পেডাগজিক্যাল ব্যাকরণ, কারণ আপনি শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কনটেক্সট দিয়েছেন, কনটেক্সটের বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার কাল শেখাচ্ছেন, মানে টেন্স শেখাচ্ছেন, যা শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও বুঝতে সহজ হবে। মানে কনটেক্সটের বাংলা হচ্ছে প্রসঙ্গ মানে রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়াচ্ছেন, এটা হচ্ছে পেডাগজিক্যাল ব্যাকরণ। তারপরে যে প্রিসক্রিপটিভ নির্দেশমূলক ব্যাকরণ, সেই ধরনের ব্যাকরণ যা ভাষার ব্যবহার সম্পর্কিত নির্দিষ্ট নিয়ম ও নিয়মাবলী নির্ধারণ করে এবং সেগুলি মেনে চলার উপর জোর দেয়, যাতে নিয়মটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। এটি ভাষার সঠিক ব্যবহার সম্পর্কিত নির্দেশনা প্রদান করে এবং যেমন লেখা বা বলার সময় কোনো শব্দ বা গঠন ব্যবহার করা উচিত, মানে স্ট্রাকচারটা ব্যবহার করা উচিত। রুল বেসড, প্রিসক্রিপটিভ, স্ট্রাকচার, এই তিনটির মধ্যে নিয়মের কথা বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে। আর এই যে কোয়েশনের মধ্যে নিয়মটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে না, একটা প্রসঙ্গক্রমে ব্যাকরণটা
শেখানো হয়েছে। এটি সঠিক অপশন হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 5, দূষণ বা প্রদূষণ বিষয়ের উপর একটি পাঠ পরিকল্পনা, মানে প্রদূষণ বিষয়ের মধ্যে আপনি একটা পাঠ পরিকল্পনা তৈরি করবেন, লেসন প্ল্যান। আপনি নিশ্চয়ই ডিএলএড এর মধ্যে বা বিএড এর মধ্যে লেসন প্ল্যান করেছেন। প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি দেওয়া হবে? আমাদের যখন ডিএলএড এর মধ্যে লেসন প্ল্যান দেওয়া হয়েছিল, স্যার দিয়েছিলেন প্রথমে একবার লেসন প্ল্যান দিয়েছিলেন 5টি স্টেজ অনুসারে। তারপরে আমরা যখন 10টা লেসন প্ল্যান সাবমিট করেছিলাম, তারপর আমাদের স্যার বলেন যে তোমাদের হয় নাই, মানে তিনি আমাদেরকে লেসন প্ল্যানটা শেখানোর জন্য প্রথমে আমাদেরকে 10টি লেসন প্ল্যান লেখার জন্য দিয়েছেন। লেসন প্ল্যান লিখতে শায়দ আই থিঙ্ক 5 পেজ বা 6 পেজ লাগে। তিনি আমাদের 10টি লেসন প্ল্যান লেখাচ্ছেন, পরে বললেন এগুলি হচ্ছে না। পরে তিনি একটা ফরম্যাট দিলেন, আমাদের লেসন প্ল্যান আবার মানে লিখলেন, যাতে আমরা লেসন প্ল্যানটা লিখতে শিখি, যাতে আমরা যখন টিচার হই লেসন প্ল্যানটা ইউজ করতে পারি বা বানাতে পারি। এই জন্য তিনি আমাদেরকে 2বার লেসন প্ল্যান দিয়েছিলেন। জাস্ট হঠাৎ মনে পড়ে গেল, তাই আপনাদের বলিয়ে দিলাম। প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি হবে? লেসন প্ল্যান যখন তৈরি করবেন তখন লেসন প্ল্যানের সবচেয়ে প্রথম কোন জিনিসটা লাগবে? উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা, প্রারম্ভিক প্রশ্নবালী প্রস্তুত করা, যে ইন্ট্রোডাক্টরি যে প্রশ্নবালী আছে সেগুলো প্রস্তুত করাবেন, বিষয়টি বহুবার পড়বেন, শিক্ষণ সহায়ক উপাদান সামগ্রী টিচিং এইড নির্বাচন করবেন। যখন আপনি লেসন প্ল্যান যে একটি পাঠ পড়াবেন, এই পাঠের জন্য লেসন প্ল্যান লিখবেন, তখন সবার প্রথমে আপনার দিমাগের মধ্যে কী আসতে লাগবে? লেসন প্ল্যানের মধ্যে সবার প্রথম আপনার এই কথাটা আসতে হবে যে আপনার এই পাঠটা পড়ানোর উদ্দেশ্যটা কী। আমি একটি পাঠ পড়াবো যে নেপাল ও গোপালের গল্প, এই গল্পটা পড়ানোর আমার উদ্দেশ্যটা কী? এই গল্পটা পড়ানোর আমার উদ্দেশ্য এটাই থাকবে যে বাচ্চারা এটা হতে পারে যে স্টোরিটা বুঝতে পারে এবং বাইয়ে যেন সম্পর্ক মিশিয়ে থাকে, এটা আমার প্রথম উদ্দেশ্য থাকবে। তারপরে এটাও আমার উদ্দেশ্য থাকতে পারে যে আমি এই পাঠ পড়ে তারা কয়েকটি, যেমন কয় মানে শয় কয় বা লয় কয়, এইসব যুক্ত করার বর্ণগুলো তারা শিখতে পারবে। বা এটা আমার উদ্দেশ্য থাকবে বা এটা আমার লক্ষ্য থাকবে যে তারা এই পাঠটি পড়ে রিডিংটা তাদের ডেভেলপড হয়, তারা 1-2বার রিডিং করে যাতে তাদের রিডিং স্পিডটা ডেভেলপড হয়, এটা আমার লক্ষ্য থাকতে পারে। সবার প্রথমে আমার এটাই লেসন প্ল্যানের মধ্যে আমার হতে হবে, যে আমার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। অপশন 1টা হচ্ছে সঠিক। তারপরে বাকিগুলো আমি নিজে করতে পারবো, যে প্রশ্ন কীভাবে তৈরি করব এগুলি পরের মাথা আসবে। সবার প্রথমে আমার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। আমি সিটেট দেবো, সিটেটের জন্য সবার প্রথমে আমার কী হতে লাগবে? প্রথমে সিটেটের সিলেবাসটা দেখতে লাগবে বা সিটেটের কোয়েশ্চেন পেপার দেখতে লাগবে, কীভাবে কোয়েশ্চেনটা আসে। সবার প্রথমে আমি সিলেবাস দেখবো, কোয়েশ্চেন দেখবো, তারপরে আমি পড়তে শুরু করব। যেভাবে আমি প্রথমে কী করছি, প্রথমে 24-এর কোয়েশ্চেনটা দেখাচ্ছি, আর সিলেবাস তো নিশ্চয়ই আপনার জানা থাকবে। আর যদিও মেবি আমি আপলোড করতে পারি সিলেবাসটা, আর মেবি নাও করতে পারি, কারণ দরকার নেই। যদি আপনি ইংলিশের সিলেবাস দেখেন, সেই সিলেবাসটা বাংলার সিলেবাস, দরকার লাগবে না। তাহলে যদি আপনার লক্ষ্য কী থাকবে, আপনার প্রথমে থাকবে লক্ষ্য এটা যে আপনি সিলেবাস দেখবেন, কীভাবে কোয়েশ্চেন আসে কোয়েশ্চেনটা দেখবেন, এটাই আপনার প্রথম লক্ষ্য থাকবে। তারপরে আপনি প্রশ্ন বহুবার পড়বেন। টিচিং এইড পরে নির্ধারণ করা হবে, প্রথমে লক্ষ্যটা নির্ধারণ করা হবে। পাঠ পরিকল্পনার প্রথম পদক্ষেপ হবে উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা। এটি আপনাকে পাঠের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করবে, যে আমার এটা পড়ানোর উদ্দেশ্যটা কী, এবং শিক্ষণ সহায়ক উপাদান ও অন্যান্য প্রস্তুতি এটির উপর ভিত্তি করে তৈরি করা হবে। যে আপনি টিএলএমগুলো বানাবেন, উদ্দেশ্য সেট করার পর যখন উদ্দেশ্য সেট করবেন, সেই উদ্দেশ্য অনুসারে যে টিএলএমগুলো বানাবেন সেগুলি সেই লক্ষ্য বা উদ্দেশ্য অনুসারেই প্রস্তুত করবেন। কোয়েশ্চেন নাম্বার 6, ভাষা যখন কোনো রীতি পদ্ধতিমূলক অনুশীলন ছাড়া স্বাভাবিকভাবে শিখে ফেলা হয় তখন সেটিকে বলা হয়। স্বাভাবিকভাবে বলতে ন্যাচারালভাবে যখন আমরা ভাষা শিখে যাই, সেই ভাষাটাকে আমাদের কি বলা হয়? শিখন, অর্জন, পণ্ডিত্য গ্রহণ। শিখন মানে লার্নিং, অ্যাকুইজিশন, ইরুডিশন, অ্যাকসেপ্টেন্স। একটি হচ্ছে লার্নিং আর একটি হচ্ছে অ্যাকুইজিশন। যে ভাষাটা আপনি ন্যাচারালভাবে, যে স্বাভাবিক ভাষায় যে ভাষাটা শিখবেন সেটা হবে আপনার অর্জন, মানে অ্যাকুইজিশন। আপনার যে মাতৃভাষা যেটা আছে সেটা আপনি একটি স্বাভাবিকভাবে শিখেছেন, আপনি বিনা অ্যাওয়ার হয়ে ভাষাটা শিখেছেন, অটোমেটিকভাবে শিখেছেন। এই যে অটোমেটিকভাবে ভাষাটা শিখছেন সেটা হচ্ছে আপনার অ্যাকুইজিশন। আর যখন আপনি কোনো প্র্যাকটিস বা কোনো অ্যাওয়ার, যখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ভাষাটা শিখছেন, আপনি প্র্যাকটিস করছেন, আপনি স্কুলে যাচ্ছেন, ক্লাসের মধ্যে যাচ্ছেন, তখন আপনার সেটা হবে লার্নিং।
আর যখন আপনি অটোমেটিকভাবে শিখেছেন, সাবকনশিয়াসভাবে শিখেছেন, তখন সেটা হবে আপনার মাদার টাং অ্যাকুইজিশন। আর যখন আপনি কনসিয়াস মানে আপনি এফোর্ট করে প্র্যাকটিস করে শিখছেন, তখন সেটা হবে লার্নিং। এই যে অ্যাকুইজিশন লার্নিং, এই যদি থিওরি দেখতে চান তাহলে ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে এই যে যত সব ইম্পর্টেন্ট থিওরিগুলো আছে, আই থিঙ্ক 12টি বা 10টি ভিডিও থাকবে, সেই ভিডিওগুলি দেখে নেবেন। আর যত সব যে আমি থিওরির মধ্যে করাচ্ছিলাম না, তত সব আমি অ্যানালাইসিসের মধ্যে যে পেপারের অ্যানালাইসিস করেছি, পেপার 1-এর যে প্রথম ভিডিও করেছি, এর মধ্যে আমি অ্যাপ্রোচটা অনেক ইম্পর্টেন্ট, আমি থিওরির মধ্যে দিয়েছিলাম না, তাই আমি অ্যানালাইসিস পেপারের মধ্যে অ্যাপ্রোচ দিয়ে দিয়েছি। যে 3-4টি অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট থাকে, সেগুলি যে আগের ভিডিও দিয়েছিলাম সেগুলি থেকে দেখে নেবেন। এখানে হচ্ছে অটোমেটিকভাবে বা ন্যাচারালভাবে ভাষা শিখছে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর যে লার্নিং, যখন আপনি অ্যাওয়ার থাকবেন, আপনি জানছেন যে আপনি পড়াগুলো শিখছেন, আপনি ভাষাটা শিখছেন, তখন সেটা হবে লার্নিং। আর এই যে পাণ্ডিত্য হলো গভীর ও ব্যাপক জ্ঞান বা শিক্ষা অধিকার হওয়া, যা সাধারণ বই পড়া, গবেষণা এবং অধ্যয়নের মাধ্যমে অর্জিত হয়। যখন বই পড়বেন, গবেষণা করবেন, তখন আপনি পণ্ডিত্যতা অর্জন করবেন। এখানে যে অ্যাকুইজিশন আর লার্নিংয়ের কথা বলা হচ্ছে না, এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট শুধু অ্যাকুইজিশন আর লার্নিং, এটাই। আর এই থিওরি থেকে অনেক কোয়েশন আসে, প্রত্যেকবার কোয়েশন আসে। এই পেপারের মধ্যে আই থিঙ্ক 2টি কোয়েশন আছে। এই যে একটি কোয়েশন, পরে আরও একটি কোয়েশন দেখতে পারবেন। এই থিওরিটি কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। আর অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ, যেটা বলতে বোঝানো হয় কোনো ধারণা, মতামত বা তথ্যকে মেনে নেওয়া বা গ্রহণ করা। যে কোনো একটা ধারণাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেটাই অ্যাকসেপ্টেন্স। এটি সাধারণভাবে একটি চিন্তাভাবনা বা সিদ্ধান্তকে সম্মিত প্রদান করার প্রক্রিয়া। ভাষা শিক্ষার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না, তাই ভাষা স্বাভাবিকভাবে শেখার প্রক্রিয়ার জন্য এটি প্রযোজ্য নয়। এটা ভাষার শেখার ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা গ্রহণ করা হয় না। যদি আপনারা বাংলার ভালোভাবে প্রিপারেশন করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে আপনি যদি বাংলার প্রিপারেশন করতে চান, না হলে আপনি সাবস্ক্রাইব করবেন না, কারণ কোনো প্রয়োজন নেই যদি আপনার ভিডিওর দরকার হয় না। এই চ্যানেল থেকে আপনারা বাংলার যে 2018 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশন পাবেন, এটি আমি প্রমিস করছি। আর আমার প্রমিসটা আমি কমপ্লিট করব, কারণ ইউটিউবের মধ্যে কোনো জায়গার মধ্যে বাংলার যে কোয়েশনগুলো ভালোভাবে করানো হয় নাই। যা কোয়েশনগুলো ইউটিউবের মধ্যে আছে, সেগুলি 2018 থেকে 21 পর্যন্ত যে কোয়েশন, সেগুলি আসে, কিন্তু সেই প্যাটার্ন অনুযায়ী এখন কোয়েশন পেপার আসে না। যদি সেই কোয়েশনগুলি ইম্পর্টেন্ট না, প্লাস সেই কোয়েশনগুলি অনেক ইম্পর্টেন্ট 2018 থেকে, এইগুলি 11 থেকে এগুলি এত বেশি ইম্পর্টেন্ট না। 18, 19, 20, 21 এইগুলি আপনি থিওরি ভেবে দেখবেন, কারণ আমি এগুলি ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 7, শিশুরা তখন একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে যখন তাদের প্রেরণা বা প্রণোদন মোটিভেশন থাকে। একজন সুদক্ষ ভাষা শিক্ষক হিসাবে থাকেন, একজন অনেক প্রফিসিয়েন্ট যে টিচার থাকলে তারা ভাষাটা ভালোভাবে শিখে যাবে। একটি ভালো পাঠ্যপুস্তক থাকে, যদি একটা গুড টেক্সট বুক থাকে, তাহলে তারা ভাষাটা ভালোভাবে শিখে যাবে। বাধকতা বা ইনিবিশন, বাধকতা বলতে বাধা থাকলে তো আর শেখা যাবে না, অপশনটা চলে যাচ্ছে। যখন আপনি যে কোনো একটা ভাষা বা যে কোনো জিনিস আপনি সিটেটের জন্য প্রিপারেশন করছেন, সবার প্রথমে আপনার মোটিভেশনটা থাকতে হবে। যদি আপনার মধ্যে মোটিভেশন বা সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে আপনি সিটেটের জন্য নিশ্চয় প্রস্তুত নয়। কারণ যদি মোটিভেশন না থাকে, 2 দিন পড়বেন আর 1 দিন পড়বেন না। যদি সিটেটটা ক্লিয়ার করতে চান, তাহলে রেগুলার বেসিস আপনার পেডাগজি প্র্যাকটিস করতে লাগবে, রেগুলার আপনাকে কয়েকদিন সময় দিতে লাগবে, তখন আপনার শিখতে হবে। আপনার মধ্যে মোটিভেশনটা লাগতে হবে। সবার প্রথমে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে মোটিভেশন। একজন ভালো টিচার যদি হয়ে যান, যে যদি আপনার মধ্যে মোটিভেশন তা থাকে না, টিচার তো মোটিভেট আপনাকে টিচার বলিয়ে দেবেন, এইভাবে নোটসগুলো দিয়ে যাবেন, যে পড়েন, কিন্তু অনেক ভালো টিচার পেয়ে যাবেন। যদি নিজের মধ্যে মোটিভেশনটা থাকে না, যে আমি পড়বো, আমার পাস করতে লাগবে, আমার জীবনটা গড়ে তুলতে হবে, তখন আপনার প্রথমে মোটিভেশনটা দরকার। অপশন 1টা হচ্ছে সঠিক। ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথমে মোটিভেশনটা দরকার। যদি আপনার মধ্যে মোটিভেশনটা থাকে না, যে আমি ইংলিশটা শিখবো, আমার ইংলিশটা শিখতে লাগবে, আমিও 2-4টি কথা ইংলিশে বলবো, যদি মোটিভেশন না থাকে, তাহলে আপনি কখনো শিখবেন না। 1 দিন 2 দিন করবেন, তারপরে ছেড়ে দেবেন। ঠিক
সেইভাবে আপনার সিটির জন্য যদি পাস করতে চান, যদি ভিতরে মোটিভেশন থাকে, এখানে মোটিভেশন বলতে আরেকটি কোয়েশন আসে সিটিপির মধ্যে, যে একটি ইন্টারনাল মোটিভেশন আর একটি এক্সটার্নাল মোটিভেশন। ইন্টারনাল মোটিভেশন যখন আপনার নিজের থেকে যেটা মোটিভেশন থাকে সেটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন, আপনার নিজের ইচ্ছা করে আপনি পড়তে চাচ্ছেন, সেটা ইন্টারনাল। এক্সটার্নাল আপনি রিওয়ার্ডের দিকে আপনি পুরস্কার পাবেন, তখন সেই জন্য আপনি পড়ছেন, সেটা হয়ে যাবে এক্সটার্নাল। শিশুরা একটি ভাষা সবচেয়ে কার্যকরভাবে শিখতে পারে যখন তাদের প্রেরণা বা প্রণোদনা মোটিভেশন থাকে। প্রেরণা তাদের ভাষা শেখার আগ্রহ, মানে তাদের মধ্যে ইন্টারেস্ট আনবে ও উৎসাহ বৃদ্ধি করে, যা শেখার প্রক্রিয়াকে অনেক কার্যকরী করে তোলে। যদি এই ভিডিও দেখে আপনার ইন্টারেস্টটা জাগে, তাহলে নেক্সট ভিডিও দেখবেন নিশ্চয়, কারণ আপনার প্রথমে ইন্টারেস্টটা দরকার। আর যে বাধকতা হলে শিশুরা ভাষা শেখার প্রক্রিয়ার সমস্যার সম্মুখীন হতে পারে। এটি ভাষা শেখার উৎসাহ কমিয়ে দিতে পারে। এই যে বাধকতা আপনার ইন্টারেস্টটা কমিয়ে দেবে এবং তাদের ভাষার প্রতি আত্মবিশ্বাস হ্রাস করতে পারে, যে সেলফ কনফিডেন্সটা দূর হয়ে যাবে, আরও বেশি আত্মবিশ্বাস হ্রাস হবে, মানে সেলফ কনফিডেন্সটা কম হয়ে যাবে এই বাধকতাটা। কোয়েশ্চেন নাম্বার 8, ভাষাতাত্ত্বিক পারঙ্গতা লিঙ্গুইস্টিক কম্পিটেন্স শিক্ষার্থীদের সমর্থ করে। এই যে কম্পিটেন্সি, এই যে লার্নিং আউটকামস, এই লার্নিং আউটকামসের মধ্যে কম্পিটেন্সিটাও দেখা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, ভাষাতাত্ত্বিক পারঙ্গতা লিঙ্গুইস্টিক কম্পিটেন্স শিক্ষার্থীদের সমর্থ করে উত্তরোত্তর বেশি পরিমাণে ইংরেজি ব্যবহার করতে, ব্যাকরণগত রূপে শুদ্ধ ও অশুদ্ধ বাক্যবালীর মধ্যে পার্থক্য করতে, ব্যাকরণগত রূপে শুদ্ধ না হলে সাবলীলভাবে ফ্লুয়েন্ট বলতে, ভাষাকে কখন এবং কিভাবে ঠিকমতো ব্যবহার করতে হবে তা জানতে। এই যে কোয়েশন, এই কোয়েশনের আনসার কির মধ্যে আনসার দেওয়া ছিল অপশন ই আর নিচে দেওয়া ছিল ইর মানে হচ্ছে অপশন 2। এটার সঠিক অপশনটি দিয়েছিল অপশন 2। আর আই থিঙ্ক এটার মধ্যে প্লাস মার্কও দিতে পারে, কিন্তু আমার জানা নেই। মানে ভাষার ব্যাকরণ রূপে শুদ্ধ না অশুদ্ধ আপনি ডিফারেন্সটা দেখবেন, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। আর এটার মধ্যে যতক্ষণ প্রিভিয়াস ইয়ার কোয়েশন আসছে, কম্পিটেন্সিটা বলা হচ্ছে যে কম্পিটেন্সি কিসের জন্য চেক করা। কম্পিটেন্সি এটার জন্য চেক করা যে বাচ্চা যা শিখছে সেটাকে ইউজ করতে পারছে কিনা, সে অ্যাপ্লাই করতে পারছে কিনা, সেটা জানার জন্য কম্পিটেন্সিটা চেক করা হয়। অপশন 4। এই কোয়েশনের মধ্যে আমি কিছু সঠিক আনসার বলছি না, এখানে আনসার কি মতে বলছি আমি অপশন 2টা সঠিক, আর অপশন 4টাকেও আমি বলছি যে কম্পিটেন্সির যে অনেক বারবার কোয়েশন আছে, সেটার মধ্যে আনসার কির মতে যে ভাষাকে ইউজ করা বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানে, সেটার দিকে কম্পিটেন্সিটা চেক করা। আই থিঙ্ক লিঙ্গুইস্টিকের মতে যে লিঙ্গুইস্টিক কম্পিটেন্সির মধ্যে যে ব্যাকরণ গ্রামারটা শুদ্ধ কিংবা অশুদ্ধ সেটার ডিফারেন্সটা করে, সেটা অপশন সঠিকও হতে পারে। আর মানে এটা আমি আপনার মধ্যে ছেড়ে দিলাম, এখানে আমি কোনটি সঠিক আর কোনটি বেঠিক বললাম না। যে 2টা হচ্ছে আনসারকের মধ্যে অপশন 1, 2, 3 এইভাবে প্রত্যেক আনসার দেওয়া হয়, কিন্তু এই কোয়েশনের মধ্যে অপশন দেওয়া ছিল আর নিচে দেওয়া ছিল ইর মানে হচ্ছে অপশন 2। তাই এটি আপনারা বুঝে নেবেন এটি কী, কারণ পরে দেখবেন অনেক কোয়েশন আসছে যে আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব কম্পিটেন্সটা কিসের জিনিসে চেক করা হয়। কোয়েশ্চন নাম্বার 9, একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা, বর্ষাতি, স্ক্রুড্রাইভার ইত্যাদি মতো কয়েকটি জিনিস ক্লাসে নিয়ে এলেন। এরপর তিনি শিক্ষার্থীদের সেই জিনিসগুলোকে 2-3 লাইনের মধ্যে বর্ণনা করতে বললেন। অর্থে কি বলা হবে? শিক্ষিকার আনা বস্তুগুলিকে পরিভাষক। এই যে শিক্ষিকা যে বস্তুগুলি এনেছেন, সেই বস্তুগুলিকে কী নামে জানা যায়? ছাতা মানে হচ্ছে আমব্রেলা, আর যে বর্ষাতি বলছে যে স্ক্রুড্রাইভার, পরেরটা হচ্ছে স্ক্রুড্রাইভার, আর বর্ষাতির মতলবটা হচ্ছে যে রেনকুট এনেছেন তিনি। এই যে জিনিসগুলো এনেছেন, এই জিনিসগুলো কি? যখন শিক্ষিকা বাস্তব জিনিস থেকে অরিজিনাল যে জিনিস থাকবে, একটি চামচ নিয়ে আসছেন, একটি প্লেট নিয়ে আসছেন, একটি পাতা নিয়ে আসছেন, একটি ঘড়ি নিয়ে আসছেন, মানে অরিজিনাল যে জিনিস, সেই জিনিসটা বাস্তব জীবনের জিনিসগুলো তিনি আনছেন, এই জিনিসকে বলা হয় রিয়েলিয়া। অপশন 1টা হচ্ছে সঠিক। এই কোয়েশন যে রিয়েলিয়াটা 2011 থেকে আসছে, আর এখন পর্যন্ত এই কোয়েশনটা আসছে। এগুলি কোনো টুলস নয় বা টিচিং ইনস্ট্রুমেন্ট নয় বা ল্যাঙ্গুয়েজ ইনপুট নয়, এগুলি হচ্ছে রিয়েলিয়া। আর যদি কোনো জিনিস তিনি বানিয়ে আনতেন, মানে টিএলএম, সেটা হতো টিএলএম, যে চার্ট বা মডেল কোনো কিছু করে আনতেন, তখন সেটাকে আমরা টিএলএম ধরতে পারতাম। আর যখন অরিজিনাল জিনিসগুলো এনে নেবেন, তখন সেগুলিকে আপনি রিয়েলিয়া বলবেন। কোয়েশ্চন নাম্বার 10, রাজু আজ স্কুলে যাচ্ছে বলে খুব খুশি। আজকে রাজু স্কুলের মধ্যে যাচ্ছে, সে খুব খুশি। তাদের পরিবারে সেই প্রথম স্কুলে যাবে। এর আগে পরিবারে কেউ, এমনকি তার মা বাবা পর্যন্ত কখনো স্কুলে ভর্তি হয়নি। এক্ষেত্রে রাজু হচ্ছে
সংখ্যালঘু মাইনরিটি, প্রথম প্রজন্মের শিক্ষার্থী, দ্বিতীয় প্রজন্মের প্রান্তিক বা মার্জিনালাইজড। যে একটি পরিবারের মধ্যে কেউ স্কুলের মধ্যে অ্যাডমিশন হয় নাই, সে একজন রাজু, আপনার পরিবারের মধ্যে এটা থেকে কিছু মাইন্ড করবেন না, মানে আপনার পরিবারের মধ্যে জাস্ট বোঝানোর জন্য। এই যে আমি অনেক কোয়েশনের মধ্যে আদার কোনো জিনিস বলি, এটা হচ্ছে নন এক্সাম্পল। এই যে নন এক্সাম্পল কোয়েশন, এটা সিটিভির মধ্যে এই কোয়েশনটা আসে যে এক্সাম্পল আর নন এক্সাম্পলগুলো কি দরকারি, নন এক্সাম্পলগুলো দরকারি বা অনেক ইম্পর্টেন্ট। নন এক্সাম্পলটা যেমন আমি এখানে বলবো, আপনার বাড়ির মধ্যে কেউ আজ দিন পর্যন্ত স্কুলে ভর্তি হয় নাই, আর আপনি প্রথম স্কুলের মধ্যে ভর্তি হয়েছেন, এটা আমার জন্য কী হচ্ছে, আমি একটা নন এক্সাম্পল দিয়েছি, কিন্তু এটা পড়ার মধ্যে নেই, কিন্তু আমি পড়ার সাথে রিলেট করার জন্য এটা এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে নন এক্সাম্পল। আর এই নন এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা বুঝতে পারি, তাই এর জন্য কোনো মাইন্ড করবেন না। এটা হচ্ছে যে আপনার পরিমাণে আপনি প্রথম স্কুলে যাচ্ছেন, তাহলে আপনি হচ্ছেন প্রথম প্রজন্মের শিক্ষার্থী, বা আপনি হচ্ছেন ফার্স্ট জেনারেশন লার্নার। অপশন 2টা হচ্ছে সঠিক। আর দ্বিতীয় প্রজন্মের এটা কিছু নয়। মাইনরিটি আর মার্জিনালাইজড, এই কোয়েশন, এই যে মাইনরিটি আর মার্জিনালাইজড, এই দুটি অপশন এটি সিডিবির মধ্যে অনেকবার পাবেন, তাই আমি এই দুটি অপশন সাথে নিয়েছি যাতে আপনারা সেটা বুঝতে পারেন। মাইনরিটি বা সংখ্যালঘু হলো এমন একটি গোষ্ঠী বা সম্প্রদায় যা সংখ্যাগতভাবে বড় সংখ্যাগুণের তুলনায় কম এবং তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা বা ধর্মীয় পরিচয় থাকে। এটি সাধারণত একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের সামাজিক বা সাংস্কৃতিক অবস্থানকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন মাইনরিটি বলতে এটাকে বুঝতে পারছেন যে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার মধ্যে অনেক বেশি মুসলিম, আর সেই মুসলিম আর সাথে কিছু হিন্দু পরিবার আছে, সেই হিন্দু পরিবারকে আপনি মাইনরিটি বলতে পারেন। যে অনেক বড় বেশিরভাগ মুসলিম আছেন, আর বেশিরভাগ মুসলিমের মধ্যে কিছু পরিবার আছে যে তারা মাইনরিটি মানে হিন্দু পরিবার, তারা মাইনরিটির মধ্যে পড়ে। বা আপনি একটি এলাকায় বাস করেন, যে এলাকার মধ্যে অনেক হিন্দু পরিবার বেশিরভাগ হিন্দু হচ্ছে, আর সাথে কিছু কয়েকজন আছেন মুসলিম পরিবার, সেই মুসলিম পরিবারটাকে বলবেন আপনি মাইনরিটি। এটা হচ্ছে মাইনরিটি, কারণ এটা এসএসটির মধ্যেও পাবেন, পেডাগোজির মধ্যে, আর সিডিপিটির মধ্যেও পাবেন। আর মার্জিনালাইজড সেটা হচ্ছে মার্জিনালাইজড বা প্রান্তিক বলতে বোঝানো হয় এমন ব্যক্তি বা গোষ্ঠী যারা সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণে মূল সমাজ থেকে বিচ্ছিন্ন বা পিছিয়ে রয়েছে। তারা সাধারণত কম সুযোগ সুবিধা পায় এবং তাদের কণ্ঠস্বর কম শোনা হয়, তাদের যে আওয়াজ, সেই আওয়াজটা কম শোনা হয়। যারা পিছিয়ে রয়েছে তারা পুরো পড়ার জন্য পুরো জিনিসটা পায় নাই, তারা পিছিয়ে রয়েছে, সেই পিছিয়ে থাকার জন্য তারা এত ডেভেলপ হতে পারে নাই, তাদেরকে বলা হবে মার্জিনালাইজড। এই দুটি অপশন এসএসটি পেডাগোজির মধ্যে আসে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। শিক্ষার্থীরা সমবেত রূপে জোড়বদ্ধ অথবা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করে, এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর অন্যতম। সাংগঠনিক পদ্ধতি, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, আচরণবাদী পদ্ধতি, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, সমগ্র ভাষা পদ্ধতি, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। এই যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট আছে, বিহেভিয়ারিস্ট এত ইম্পর্টেন্ট নয়, আর হোল ল্যাঙ্গুয়েজ এটা ইম্পর্টেন্ট আছে। আর যে যোগাযোগমূলক, এটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এটা ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা হচ্ছে স্ট্রাকচারাল পদ্ধতি ভাষার গঠনগত অংশ যেমন বানান, গ্রামার এবং বাক্য গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্পেলিং বা যে গ্রামার আছে, যে ব্যাকরণ আছে, সেটার দিকে অনেক ইম্পর্টেন্ট দেওয়া। যে স্ট্রাকচার, যে সিনট্যাক্স, যে গঠন যেটা থাকবে, তার যে গঠন যেমন বা সাবজেক্ট বা অবজেক্ট, সেগুলির দিকে অনেক ইম্পর্টেন্ট দেবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে। এটি ভাষার নিয়ম এবং কাঠামোর মধ্যে শেখানোর প্রতি মনোযোগ দিয়ে, মানে নিয়মটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয় সাধারণত ভাষার মৌলিক দিক দিয়ে, সেটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। আর যেটা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ বা সমগ্র ভাষা আবেদন, এটা অনেক ইম্পর্টেন্ট। একটি ভাষার শিক্ষার পদ্ধতি যা ভাষার সব দিক যেমন পাঠ, লেখা, কথা বলা এবং শোনার দক্ষতা একত্রে উন্নয়ন করার গুরুত্ব দেয়, মানে প্রত্যেকটি একত্রে একসাথে ডেভেলপ করার চেষ্টা করে। এর মূল লক্ষ্য হলো ভাষার অর্থ ব্যবহারের মধ্যে সংযোগ স্থাপন করা। এটি সাধারণত ভাষার ব্যবহার, প্রকৃত ব্যবহৃত এবং অর্থ বোঝার মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে। এটা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ বা সমগ্র ভাষা। এই দুইটি আপনি লিখে নিতে পারেন, কারণ দুইটি ইম্পর্টেন্ট আছে। আরও দুইটি অ্যাপ্রোচ যেটা আমি পেপার ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে অ্যানালাইজ বা বলেছিলাম, সেখান থেকে দেখে নেবেন। এটার সঠিক অপশন হচ্ছে যোগাযোগমূলক
ভাষা শিক্ষণ বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট দেওয়া হয় আলাপ আলোচনাকে, ইন্টারাকশনটাকে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া হয়। জোরবদ্ধ যে গ্রুপটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, যাতে তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, ইন্টারাকশনটা করতে পারে, সেই দিক দিয়ে ইম্পর্টেন্ট দেওয়া হয়। সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 12, শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বললেন। এরপর শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স ও সমাজ বিজ্ঞানের ক্লাসে যা শিখেছে তা নিয়ে আলোচনা করলো। তারা জল বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করলো। এটি যোগাযোগমূলক পদ্ধতি অনুষ্ঠান, ব্যবহারিক ভাষা ল্যাঙ্গুয়েজ ইন ইউজ দৃষ্টান্ত, বিজ্ঞানমূলক ভাষা ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স দৃষ্টান্ত, পাঠ্যক্রম বিস্তীর্ণ ভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম দৃষ্টান্ত। এই কোয়েশনটা 2011 থেকে আসছে আর এখনও আসছে, কারণ এটা 2024-এর কোয়েশন পেপার। আপনারা যখন 18 থেকে দেখবেন তখন দেখবেন সেই কোয়েশনটি কতবার আসছে। যখন ভাষার সাথে সাবজেক্টকে পড়ানো হবে বা সাবজেক্টকে ভাষার সাথে পড়ানো হবে, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম। অপশন 4টা হচ্ছে সঠিক। আর যে এটার এক্সপ্লেনেশন, পাঠ্যক্রম বিস্তীর্ণ ভাষা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম বোঝায় যে ভাষার ব্যবহার বিভিন্ন বিষয়ে, একটি ক্ষেত্রে না বিভিন্ন বিষয়ে আছে, বিষয় এবং পাঠ্যক্রম একত্রিত হয়ে চলে। এর মধ্যে বিভিন্ন বিষয়ের জ্ঞান একসঙ্গে ব্যবহার করে শিখন এবং লেখার কাজ করা হয়। এখানে শিক্ষার্থীরা সায়েন্স এবং সমাজবিজ্ঞানের ক্লাস থেকে শেখা বিষয়বস্তু ব্যবহার করে জল বিষয়বস্তু অনুচ্ছেদ লিখেছে, তাই এটি পাঠ্যক্রম বিস্তীর্ণ ভাষার একটি উদাহরণ, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম। কোয়েশ্চন নাম্বার 13, একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটি ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন। যে আপনি একটা পাঠ সিলেক্ট করেছেন, সেটার মধ্যে কিছু একটা কঠিন আছে। পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন। যে বিষয়বস্তু যেটা ছিল সেটার মধ্যে আপনি কিছু একটা পরিবর্তন আনলেন। এক্ষেত্রে আপনি যা করলেন তাকে বলা হবে রিভিউ। যখন আপনি একটা প্রোডাক্ট ইউজ করেন তারপরে রিভিউ দেন। পরিগ্রহণ বা অ্যাডাপ্টেশন, অভিযোজন বা সঙ্গীকরণ, মূল্যায়ন বা ইভলিউশন। এখানে মূল্যায়ন বা রিভিউ এইটির কথা আসছে না। অ্যাডাপ্টেশন আর অ্যাডপ্টিং এই দুটি ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টেশন সেটা যখন আপনি আপনার উদ্দিষ্ট শিক্ষার্থীর জন্য কোনো অনুশীলন বা পাঠে পরিবর্তন করে তা তাদের জন্য উপযোগী করলেন, সেটি অভিযোজন বা অ্যাডাপ্টেশন নামে পরিচিত। অভিযোজনের মাধ্যমে পাঠ্যবস্তু বা কার্যক্রমকে শিক্ষার্থীদের প্রয়োজন এবং দক্ষতার সাথে মিলিয়ে নেওয়া হয়। মানে যখন আপনি মিলিয়ে নেবেন তখন সেটা হবে অ্যাডাপ্টেশন। আর যে অ্যাডপ্টিং, যেটা পরিগ্রহণ বা অ্যাডপ্টিং সাধারণভাবে একটি অনুশীলন বা পাঠকে গ্রহণ করা প্রক্রিয়া বোঝায়, মানে অ্যাকসেপ্ট করে নিলেন যেটি সম্ভবত নতুনভাবে প্রয়োগ করা হয়। এটার সঠিক অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, সেটা হবে অ্যাডপ্টিং। আর যেটা আপনি মিলিয়ে নেবেন সেটা হবে অ্যাডাপ্টেশন। অপশন 3টা হচ্ছে সঠিক। অ্যাডাপ্টেশনটাকে আপনি যদি ভালোভাবে বুঝতে চান তাহলে এটা বুঝেন, আপনার ঘরে একটি পার্টি আছে আজকে, এই পার্টির মধ্যে আপনি একটি ফর্মাল ড্রেস পরেছিলেন, আপনার ঘরের মধ্যে ফর্মাল ড্রেসটা আপনি পরেছিলেন। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি লেহেঙ্গা যে কোনো জিন্স টপ পরছেন, আর ছেলেও থাকলে শার্ট প্যান্ট যে কোনো একটি পরছেন। এখানে আপনার পার্টির মধ্যে আপনার ফ্রেন্ডসরা আছে, মেয়েরা ফ্রেন্ডসরা আছে লেহেঙ্গা পরে। আপনি দেখলেন তারা লেহেঙ্গা পরে আসছে, তাদের সাথে আপনি মিলিয়ে নেওয়ার জন্য সাথেই আপনি কী করলেন, আপনার যে জিন্স টপ ছিল সেটা খুলে আপনি কী করলেন, লেহেঙ্গাটা পরে নিলেন, তাদের সাথে মিলিয়ে নিলেন। তখন সেটা হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন। ঠিক ওইভাবে যে আপনার ছেলেদের ফ্রেন্ডসরা পাঞ্জাবি পরে আসছে, আপনি যে জিন্স আর শার্টটা ব্যবহার করেছিলেন সেটা খুলে কী করলেন, আপনিও পাঞ্জাবি পরে নিলেন, তাদের সাথে মিলিয়ে নিলেন, সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 14, আপনি এমন একটি গ্রামে জন্মেছেন ও বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে। আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়ে ব্যবহার করতে শুরু করলেন। পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি এবং উর্দু শিখলেন। এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাই থাকবে যেটির মধ্যে আপনি বড় হয়েছেন, যে জায়গার মধ্যে আপনি বড় হয়েছেন, আপনার এনভায়রনমেন্টের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটাই আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। এটাও ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে এটা কোয়েশন কাউন্ট করতে পারেন। এখান থেকে অ্যাকুইজিশন আর লার্নিং থেকে 2টি কোয়েশন 24-এর ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে এসেছে।
মেথড থেকে এসেছে, অ্যাপ্রোচ থেকে এসেছে, আর ওয়ানের মধ্যে তো ক্যারেক্টারিস্টিক থেকে এসেছে। তাই যে যতগুলো ইম্পর্টেন্ট থিওরি আছে সে আমি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে যে আপনি এমন একটি গ্রামে জন্মেছেন, মানে যে গ্রামে জন্মেছেন আপনি বড় হচ্ছেন সেখানের ভাষা হলো হিন্দি, আপনার এনভায়রনমেন্টটা হচ্ছে হিন্দি, আপনি যে জায়গায় বড় হয়েছেন, যে জায়গায় জন্ম হয়েছেন সেখানের ভাষা হচ্ছে হিন্দি। তাহলে আপনার ভাষাটা কোনটি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে? যে আর তারপরে আপনি স্কুলে গিয়ে ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু শিখলেন, স্কুলে গিয়ে আপনি আবার হিন্দিটা শিখছেন আর ইংলিশটাও শিখছেন, সংস্কৃতও হচ্ছেন, কিন্তু আপনার প্রথম ভাষা কোনটি? যে জায়গার মধ্যে আপনি জন্ম হয়েছিলেন, বড় হয়েছিলেন, যেখানে আপনার এনভায়রনমেন্টটা হিন্দি ছিল, তাহলে আপনার প্রথম ভাষাটাও কি হিন্দি হবে। তাহলে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? হিন্দি। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 15, পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হয়েছে ছড়া ও চিত্র কাহিনী দিয়ে। প্রথমে শুরু হয়েছে ছড়া মানে কবিতা দিয়ে প্রথমে, এবং শেষ হয়েছে বর্ণমালা দিয়ে, আর লাস্টে একদম শেষে হচ্ছে লেটারটা। এ ধরনের বিন্যাস ভাষা শিক্ষা বিজ্ঞানে ল্যাঙ্গুয়েজ পেডাগজি কোন পদ্ধতি নির্দেশ করা হয়েছে? অ্যাস্থেটিক অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, ইক্লেকটিক অ্যাপ্রোচ। ইক্লেকটিক অ্যাপ্রোচের মধ্যে বলেছিলাম কি যে একটি মেথড ইউজ না করে টিচার বিভিন্ন মেথড ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ইক্লেকটিভ। আর অ্যাস্থেটিক অ্যাপ্রোচের মধ্যে আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করলেন, পিকচার এত সব বহুত কিছু সুন্দরভাবে উপস্থাপনটা করলেন, সেটা হবে অ্যাস্থেটিক অ্যাপ্রোচ। আর ইম্পর্টেন্ট হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ আর টপ ডাউন অ্যাপ্রোচ, এই দুটি ইম্পর্টেন্ট। এটা প্রথমে বলে নেই। বটম আপের মধ্যে সবার প্রথমে অ্যালফাবেট, সবার প্রথমে শেখানো হবে লেটারটা, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি। সবার প্রথমে থাকবে লেটার থেকে স্টোরির মধ্যে যখন আসবে তখন সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। সবার প্রথমে ছোটোর থেকে বড়োর দিকে যাওয়া হবে, অ্যালফাবেট, ওয়ার্ডস, সেন্টেন্স বা ফ্রেজও ধরতে পারেন, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি, একদম লাস্টে হচ্ছে স্টোরি। আর ঠিক এর উল্টোটা হচ্ছে বটম আপের মধ্যে সবার প্রথমে থাকবে টপ ডাউনের কথা বলছি। টপ ডাউনের মধ্যে সবার প্রথমে থাকবে স্টোরি, তারপরে থাকবে প্যারাগ্রাফ, তারপরে থাকবে সেন্টেন্স, তারপরে থাকবে ওয়ার্ড, তারপরে থাকবে অ্যালফাবেট। মানে অ্যালফাবেটটাকে সবার লাস্টে দেওয়া আছে। আর টপ ডাউনের মধ্যে আরও একটি জিনিস, প্রিভিয়াস নলেজটাকে রিলেট করে পড়ানো হয়, এজ এ হোল প্রথমে পড়ানো হয়, তারপরে ছোটো পার্ট করে পড়ানো হয় টপ ডাউনের মধ্যে। এই কোয়েশনের মধ্যে কি ছিল? প্রথমে স্টোরি বা প্রথমে পোয়েম প্রথমে বলা হয়েছে, তারপরে একদম লাস্টে বর্ণমালা আসছে। বর্ণমালা বলতে লেটারের কথা বলা হয়েছে। তার মানে এটি কোনটি অ্যাপ্রোচ চলছে? টপ ডাউন অ্যাপ্রোচ চলছে। অপশন 3টা হচ্ছে সঠিক। যখন প্রথমে স্টোরি থাকবে আর লাস্টে লেটার থাকবে, টপ ডাউন হবে। আর প্রথমে লেটার থাকবে, লাস্টে স্টোরিটা থাকবে, সেটা হবে বটম আপ। এটা একবার আপনি লিখে নেবেন, এই জায়গার মধ্যে লেখা আছে, সেখান থেকে যদি পারেন লিখে নেবেন বা বুঝলে তো ভালো, যদি আপনি একবার বুঝে নিতে পারেন। বটম আপের মধ্যে প্রথমে থাকবে অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, স্টোরির মধ্যে শেষ হবে। আর টপ ডাউনের মধ্যে স্টোরি থেকে শুরু হবে আর অ্যালফাবেটের মধ্যে খতম হবে সেটা। আর টপ ডাউনের মধ্যে প্রিভিয়াস নলেজটাকে রিলেট করেও পড়ানো হয়, প্রথমে অ্যাজ এ হোল পড়ানো হয়। এখানে আমাদের যে 15টি পেডাগজি কোয়েশন সেখানে কমপ্লিট হয়ে গেল। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। যদি গ্রুপ থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেটা আপনি আপনার অন্যান্য গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। যে বাংলার পেডাগজির একটি গ্রুপ আছে, বা যদি টেলিগ্রামের মধ্যে যুক্ত হতে চান ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, যুক্ত হয়ে যাবেন। আমি কিছু কোয়েশন প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়ে দেবো। পরীক্ষার আসার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকলে আমি দিয়ে দেবো, আপনারা টেলিগ্রামের মধ্যে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টের মধ্যে মতামতটা জানাবেন, কারণ ক্লাসটা কিভাবে হয়েছে সেটা জানার জন্য আমার অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার উপর আমি ভিত্তি করে নেক্সট ক্লাস দেবো। কোথায় আমার কমতি আছে সেগুলি আপনি জানাবেন, বা কোথায় বাড়তি আছে, কতটুকু ইম্পর্টেন্ট হচ্ছে, কতটুকু বোঝাতে পারছি সেটা আপনি বলবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরপরের যে পেপার 2 অ্যানালাইসিস ভিডিও থাকবে সেগুলি আপনারা দেখবেন, কারণ সেটা আপনার জন্য যতটুকু এই পেপারটা ইম্পর্টেন্ট, পেপার 1-এরটা ইম্পর্টেন্ট, ঠিক ততটুকু আপনার পেপার 2টাও ইম্পর্টেন্ট। মানে সেটা একই কোয়েশন, যত দেখবেন আপনার
প্র্যাকটিস ভালো হবে।